আসুন 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 ব্যোমকেশ বাবু। বসুন বসুন। হ্যাঁ, ধন্যবাদ। বাহ, আপনার ডিসপেন্সারি তো ভীষণ সাজানো গোছানো। সাজিয়ে রাখতে হয় ব্যোমকেশ বাবু, বুঝলেন? কথায় আছে না, ভেক না হলে ভিক মেলে না। ও হ্যাঁ, আচ্ছা ওই যে গুর্খা পাহারা দিচ্ছিল, ও কি একজন? না না না, না, ওরা হচ্ছে দুজন। একজন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পাহারা দেয়, আর একজন রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত পাহারা দেয়। ও, তার মানে সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা পাহারা থাকে না। তখন কে থাকে? তখন আমি থাকি। আচ্ছা, এই এখানে কতদিন ধরে প্র্যাকটিসটা করছেন? এখানে মানে বছর তিনেক আছি, তার আগে মফস্বলে ছিল। ও, দেখে শুনে যা মনে হচ্ছে পসার বেশ জমিয়ে ফেলেছেন কি? হ্যাঁ হ্যাঁ, মানে এই টুকটাক চলছে আর কি। এই 2-4টে বাঁধা খদ্দের রয়েছে, আর তাছাড়া ওই ইদানিং আমার পসারটা জমেছে। তবে বিশুবাবুকে যদি আমি সারিয়ে তুলতে পারি একবার, আচ্ছা, তাহলে। এক মিনিট এক মিনিট, এই যে বিশুবাবুর কথা বলছেন, মানে বিশুবাবুর যে এই মৃত্যু ভয়টা, এটা কি ওনার কোনো মানসিক রোগ, নাকি সত্যি সত্যি ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে? সত্যিই ভয়ের কারণ আছে। দেখুন, এমনিতে যাদের অনেক টাকা থাকে তাদের মৃত্যু ভয়ও বেশি হয়, কিন্তু এক্ষেত্রে বিশুবাবুর ভয়টা নেহাত অমূলক নয়। ওই অভয় ঘোষাল লোকটা কিন্তু সত্যিকারের খুনে। আচ্ছা, আমি শুনেছি যে ওই অভয় ঘোষাল অন্তত 3টে খুন করেছে। এমনকি ও নিজের বাবাকেও বিষ খাইয়ে মেরেছে কিনা সেই নিয়েও অনেকের মনে সন্দেহ আছে। তাই নাকি? খুব গুণধর লোক বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমার মনে পড়েছে, বছর 2 আগে খবরের কাগজে নিয়মিত ওই বয়ানটা বেরোতো। আচ্ছা, আপনি কি ওনার ঠিকানাটা জানেন? হ্যাঁ জানি, আরে এই তো কাছেই, বড় জোর মাইল খানেক হবে। দাঁড়ান দাঁড়ান, আপনি যদি যেতে চান তাহলে আমি আমি ঠিকানাটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা, বিশুবাবুর স্ত্রীর কি কোনো রোগ আছে? আছে, স্নায়ুর রোগ। এমনিতেই স্বাভাবিক প্রকৃতির মহিলা, তার উপরে ছেলেপুলে নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে কি জানেন তো, মানে বিশুবাবু আমাকে 100টা টাকা দিয়ে বড় দায়ে ফেলেছেন। ওনার সমস্যাটা আমাকে ভেবে দেখতে হবে। আচ্ছা, আজ তাহলে চলি। নমস্কার। নমস্কার। অজিত, হ্যাঁ, বলো। বলছিলাম একবার আসামিকে দর্শন করতে যাবে নাকি এখন? এখন তা একবার গেলে হয়, বিশুবল যখন টাকা দিয়েছে একবার তো যাওয়াটা কর্তব্য। বলছিলাম এমন তো কিছু বেলা হয়নি, যাওয়া তো যায়। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো, আমরা তৈরি হয়নি। চলো, চাও খাওয়া হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান দাদা, দাঁড়ান। কোন বাড়িটা গো? অজিত, মনে হচ্ছে এই বাড়িটা, বুঝলে? হ্যাঁ, দাদা, আপনি এখানেই দাঁড়ান, বুঝলেন? আমরা আধ ঘন্টার মধ্যেই ফিরে আসছি, ঠিক আছে? আর শুনুন, এর মধ্যে যদি আপনি কোনো সোয়ারি পেয়ে যান তাহলে চলে যাবেন, আমরা অন্য রিক্সা ধরে নেবো, কেমন? এসো। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার। ও, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, কি সৌভাগ্য আমার। বসুন বসুন। ধন্যবাদ।
বসুন। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? সম্প্রতি আমি কোনো খারাপ কাজ করেছি বলে তো আমার অন্তত মনে পড়ছে না। না না, ঠিক সেজন্য নয়, আমরা আপনাকে দেখতেই এসেছি। আমায় দেখতে এলেন? ধন্যবাদ। আমি তাহলে একটি দর্শনীয় জীব বলুন। তা আপনি নিজের ইচ্ছায় এসেছেন নাকি অন্য কেউ আপনাকে পাঠিয়েছে? না না, কেউ পাঠায়নি। ওই মহাজন বিশুপাল আছেন না, উনি আমাকে ওনার দুঃখের কথা শোনালেন। আমারও মনটা কিরকম ভারাক্রান্ত হয়ে গেল, তাই আপনার দর্শন করতে চলে এলাম। ও, শিশুপাল। আপনাকে অন্য কেউ পাঠিয়েছে বুঝেছিলাম, কিন্তু শিশুপালের কথা তো মনে আসেনি আমার। আচ্ছা, ওই শিশুপালের না, মানে বিশুপালের যে প্যারালিসিস হয়েছে সেটা আপনি জানেন? তাই নাকি? জানতাম না তো। অবশ্য 3 মাস আগে শিশুপাল আমার বাড়িতে এসেছিল, আমাকে 14 পুরুষান্ত করে গেল। এখন দেখছি ভগবান আছেন তাহলে। আসলে এখান থেকে ফিরে গিয়েই ওনার স্ট্রোকটা হয়। তারপর থেকেই উনি স্বেচ্ছায় গৃহবন্দী। এই যে বললেন শিশুপালের প্যারালিসিস হয়েছে, তাহলে আবার স্বেচ্ছায় কেন? বাধ্য হয়েই তাকে ঘরে থাকতে হচ্ছে। অকারণে আমাকে কেন দোষারোপ করছেন বলুন তো? পক্ষাঘাতই তার বাড়িতে থাকার একমাত্র কারণ নয়। তিনি আপনার ভয়ই বাড়ির বাইরে যান না। আমার ভয়? তাই নাকি? আমি খাতক আর উনি মহাজন, বরং তার ভয় তো আমারই ঘরে লুকিয়ে থাকার কথা। তার আশঙ্কা আপনি তাকে খুন করতে চান। দেখুন, যত দোষ ওই নন্দঘোষ। আমি একবার খুনের মামলায় ফেঁসে গিয়েছিলাম। অমনি সবাই আমাকে ভেবে নিল আমি খুনি আসামি, কিন্তু আমি যে বেকসুর খালাস পেলাম সেটা কেউ একবারও ভাবলো না। তবে একটা কথা, না থাক। না না, কি কথা বলুন না। আমার কোষ্ঠীর ফল বুঝলেন? যারা আমার সাথে শত্রুতা করে তারা বেশি দিন বাঁচে না। এ কি পঙ্কিশবাবু, আপনারা উঠছেন নাকি? হ্যাঁ, তার কারণ আমি আপনাকে দেখতে এসেছিলাম। আমার দেখা সম্পূর্ণ হয়েছে। তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই। হ্যাঁ বলুন। আমি যদি শুনি যে হঠাৎ করে অপঘাতে বিশুপালের মৃত্যু হয়েছে, তাহলে আমি ভীষণ দুঃখিত হব। আর তার চেয়েও বেশি দুঃখিত হবেন আপনি। আপনি যদি ভেবে থাকেন যে আপনি তাকালে আমি ভয় পেয়ে যাব, তাহলে আপনার মতো মূর্খ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এসো আছে। উফ, কি সাংঘাতিক লোক রে বাবা। হ্যাঁ, হ্যাঁ, কি ভয়ানক লোক। দৃষ্টিতে একটা সাংঘাতিক ব্যাপার আছে। বিশুপাল এই চোখের দৃষ্টিতেই একেবারে ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল। কিন্তু কিরকম কার্তিকের মতো চেহারা, মুখ দিয়ে অনবরত মধু ঝরছে। সত্যি এই পৃথিবীতে যে কত রকম মানুষ আছেন ভাবলে অবাক হতে হয়। আমি ভাবছি ভগবান যে ওনাকে কি দিয়ে সৃষ্টি করেছিলেন কে জানে। যাই বলো ব্যোমকেশ, ওর ওই চোখের দৃষ্টিতে এরকম মৃত্যুর শপথ স্পষ্টভাবে আমি অন্তত আর কারো চোখে দেখিনি। তা ঠিক, আসলে বাদ দাও ওসব কথা। যে রিক্সাওয়ালাকে রেখে গিয়েছিলাম সে তো দেখছি বোধহয় অন্য শহরই পেয়ে চলে গেছে। এ ব্যোমকেশ, ওখানে একটা ট্যাক্সি দেখছি, ডাকবো? ডাকো। এই ট্যাক্সি, ট্যাক্সি। চলে গেল তো তাড়াতাড়ি। কিছু দেখতে পেলে? ট্যাক্সির ভেতরে একজন ছিল বলে মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ পিছু নিয়েছে। আচ্ছা, কে পিছু নিতে পারে বলো তো?
দেখো, একমাত্র ডাক্তার রক্ষিত ছাড়া অন্য কেউ তো জানেও না যে আমরা এখানে এসেছি। না না, কিন্তু যেই আমাদের পিছু নিক, আমাদের ফলো করার উদ্দেশ্যটা তাদের কি? জানি না, আবার এটা কোইন্সিডেন্সও হতে পারে। মানে অন্য কেউ হয়তো এই ট্যাক্সিতে আরোহী হিসেবে ছিল, এমনি হয়তো ট্যাক্সিটা দাঁড় করিয়েছিল, তারপর চলে গেল। যাই বলো ব্যোমকেশ, তুমি যত সহজভাবে ব্যাপারটা বলছো, আমার মনে হয় না ব্যাপারটা অত সহজ। যাকগে, আমি বলছিলাম বেলা পড়ে এলো, চলো একটা ট্যাক্সি বা রিক্সা কিছু তো ওই মোড় থেকে ধরতে হবে। এসো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। চলো। ব্যোমকেশ, চিৎকার করছো কেন? ও তুমি এখানে? আরে এ তো সাংঘাতিক ব্যাপার। কি ব্যাপার, বিশুপাল খুন হয়েছে নাকি? না না, সেটা হলে আমি খুব একটা অবাক হতাম না। খুন হয়েছে অভয় ঘোষাল। বলছো কি, দেখি কাগজটা। এই দেখো, এই জায়গাটা পড়ো। গতকাল রাতে আমহার স্ট্রিট নিবাসী অভয় ঘোষাল নামে এক ধনী ব্যক্তি ঘুমন্ত অবস্থায় খুন হইয়াছে। হুম। পুলিশ আসিয়াছে, কিন্তু কে বা কারা খুন করিয়াছে এখনো জানা যায় নাই। শুধু এটুকু জানা গিয়াছে যে 2 বৎসর পূর্বে অভয় ঘোষাল আসামি হইয়া বেকসুর খালাস পাইয়াছিলেন। আশ্চর্য। না, আমারও সবচেয়ে আশ্চর্য লাগছে কোথায় জানো তো? দেখো, গতকাল সন্ধ্যে 7:30 পর্যন্ত যার সঙ্গে তুমি কথা বললে, আজকে সে আর নেই। আচ্ছা অজিত, হ্যাঁ বলো। কালকে ট্যাক্সিতে অভয় ঘোষালের কোনো শত্রু ওত পেতে বসে থাকেনি তো? মানে আমরা বেরিয়ে আসার পরেই সুযোগ বুঝে গিয়ে খুন করেছে? না, হতেও পারে, এটাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু আমার যেটা মনে হয় ব্যোমকেশ, ট্যাক্সিতে ছিল ডক্টর রক্ষিত। সুরেশ রক্ষিত? হ্যাঁ। কি বলছো কি? কিন্তু সেক্ষেত্রে অভয় ঘোষালকে খুন করার পিছনে তার কি মোটিভ থাকতে পারে? সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো। আমার না সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে জানো তো। কি ব্যাপার বলো তো, এই সময় কে এলো? দাঁড়াও, আমি দেখছি। দেখো। আসুন রমাপতি বাবু। আরে আসুন আসুন রমাপতি বাবু, বসুন বসুন। তারপর কি খবর? ওই অভয় ঘোষালের খুনের সূত্র ধরে আমাকে মনে পড়লো বুঝি। সে কি, অভয় ঘোষালের খুনের সঙ্গে ওনার এখানে আসার কি সম্পর্ক? আচ্ছা অজি, তুমি কি কিছুই বোঝো না? তুমি কাগজে দেখলে না যে রমাপতি বাবুর এলাকাতেই খুনটা হয়েছে? ও, আপনি তাহলে অভয় ঘোষালকে চিনতেন? না, চিনতাম না। গতকাল সন্ধেবেলা আলাপ হয়েছিল, আমি আর অজিত ওনার সঙ্গে গিয়ে কথা বলে এসেছি। তাই নাকি? তা আপনি দেখা করতে কেন গেলেন? বলবো, কিন্তু পরে। তার আগে আপনি আপনার খবর বলুন। বলছি। আসলে পুলিশ অভয় ঘোষালের ওপর বহুদিন ধরে নজর রাখছিল। তাই নাকি? মানুষটা ভালো মানুষের মুখোশ পড়ে থাকতো, আসলে ও একটা শয়তান লোক। ও অনেক ভদ্র বাড়ির মেয়েকে নষ্ট করেছে। বাবা, তাহলে তো যথেষ্ট গুণী মানুষ বলতে হবে। তা হয়তো হবে। আসলে অভয় ঘোষাল ওর প্রথম স্ত্রীর বিয়োগের পর অন্য একজন ভদ্রলোকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। আচ্ছা। যদিও ভদ্রলোক পরে তার স্ত্রীকে ডিভোর্স করেছেন। তারপর আর কি, সেই স্ত্রীলোকটি মনে হয় অভয় ঘোষালকে বিয়ে করার জন্যে বায়না ধরেছিল, তাই অভয় ঘোষাল মেয়েটাকে বিষ খাইয়ে মারে। হ্যাঁ, এই ঘটনাটা আমি কিছুটা জানি। তার কারণ 2 বছর আগে এটা নিয়মিত খবরের কাগজে বেরোতো, আমি পড়েছি। কিন্তু সে মামলা তো আর টিকলো না। অভয় ঘোষাল যে অপরাধী সেটা প্রমাণই হলো না। আসলে 302 ধারা, হয় এসপার নালে ওসপার। অভয় ঘোষাল বেকসুর খালাস পেয়ে গেল। তার মানে এই হচ্ছে অভয় ঘোষালের মোটামুটি ইতিহাস। কিন্তু জানেন ব্যোমকেশবাবু, এই কলকাতা শহরে অন্তত 10 জন মানুষ আছেন যারা অভয় ঘোষালকে খুন করতে পারলে খুশি হবেন। যাকে সে কথা বাদ দিন, আপনি কালকের খবরটা আমাকে বলুন। মানে কি করে আপনি খবর পেলেন? কাল আন্দাজ প্রায় রাত 12টার সময় অভয় ঘোষালের বাড়ির কাজের মেয়েটি এসে থানায় খবর দেয় অভয় ঘোষাল খুন হয়েছে।
যদিও আমি তখন থানায় ছিলাম না, খবরটা পেয়ে আমি তদন্তে যাই। আসুন আসুন। তোমার কি যেন নাম বললে? আগে হুজুর সবিতা, কিন্তু বিশ্বাস করুন হুজুর, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু জানি না। আমি কি তোমায় বলেছি তুমি সব জানো? সাধু না সেজে আমি যা যা প্রশ্ন করবো ঠিক ঠিক জবাব দেবে। আচ্ছা হুজুর, আমি যা জানি সব বলবো, আপনি জিজ্ঞাসা করুন। অভয় ঘোষাল কাল কখন খুন হয়েছে? রাত 9টার সময় বাবু খাওয়া দাওয়া করে শুতে গেলেন। তারপর আমারও কিছু কাজ থাকে, আমি সেসব কাজকর্ম সেরে আমিও খেয়ে নিই। এই বাড়িতে আর কে কে থাকে? উনি একাই মানুষ ছিলেন, আমি সমস্ত কাজকর্ম করতাম, ওনার দেখাশোনা করতাম, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি। রাতে তুমি এই বাড়িতে থাকতে? আগে হ্যাঁ হুজুর। তারপর কি হলো? তারপর হুজুর দর জানালা বন্ধ করে আমি বাবুর ঘরে জলের গ্লাস রাখতে যাই, আর এসে দেখি কেউ বাবুকে খুন করে চলে গেছে। ও, তাহলে ওটা দেখার পরে তুমি থানায় গিয়ে খবর দিলে? আগে হ্যাঁ হুজুর। ঠিক আছে, আমি লাস্টটাকে পাঠানোর ব্যবস্থা করছি। হুজুর, ব্যোমকেশবাবু, যদিও কাজের মেয়েটাকে আমরা আটকে রেখেছি, তবু আমার মনে হয় মেয়েটা খুন করেনি। অবশ্য কে খুন করেছে বলাও যাচ্ছে না। গম্ভীর পরিস্থিতি। জানেন, মিস্টার ঘোষালের যারা শত্রু ছিল, মানে ঘোষালের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, আমরা তাদের প্রত্যেকের অ্যালিবাই যাচাই করে দেখেছি, তারা কেউ খুনটা করেনি। তার মানে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যাক, বলুন আপনি কি জানেন? আচ্ছা রমাপতি বাবু, আমি যে কিছু জানি সেটা আপনি জানলেন কি করে? আমি হ্যাঁ, দেখো তো। এই কাগজটা মিস্টার ঘোষালের বসার ঘরের টেবিলের উপরে ছিল। এই ব্যোমকেশ, আমার তো মনে হয় এটা সেই কাগজ। কোনটা? তোমার মনে পড়ছে আমি আর তুমি যখন অভয় ঘোষালের সঙ্গে কথা বলছিলাম, উনি একটা কাগজে কিছু ভিজি কাটছিলেন? আমার মনে হয় দেখো এটা ঠিক সেই কাগজটা। আর এখানেই তো আপনার নামটা দেখে আমি ভাবলাম যে আপনি কিছু জানেন, তাই তো না? ঠিক। রমাপতি বাবু, আমি যা জানি আপনাকে বলছি, তার আগে চা খাবেন নাকি? সবাই খেতাম। হ্যাঁ, চা বলুন। অজিত। হ্যাঁ, আমি পুরিরামকে বলছি। এই নাও, ওষুধটা খেয়ে নাও। ওষুধ কি হয়েছে? এক জ্বালা। ওষুধ 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 খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল। কিন্তু রোগ ভালো হওয়ার কোনো লক্ষণই দেখছি না। ডাক্তার তো বলেছেন কিছুদিন পরে ভালো হয়ে উঠবে। ডাক্তার তো বলেই খালাস। এদিকে যে আমার পয়সা শ্রাদ্ধ হচ্ছে সে খেয়াল রাখো। তোমার খালি টাকা আর টাকা। ভগবান তো আমাদের একটা সন্তানও দিলেন না,
কি হবে তোমার টাকা দিয়ে? আর অসুখ করলে তো রোগীর চিকিৎসা করাতেই হবে। তাহলে আর কি, হ্যাঁ শুরু করে দাও, দান খয়রাতি শুরু করে দাও, শুরু করে দাও। সাথে বলে মেয়ে ছেলের বুদ্ধি ঘটেতে কিচ্ছু নেই। হ্যাঁ, কি করে বুঝবে কত কষ্ট করে পয়সা রাখতে হয়। হ্যাঁ, আমার তো বুদ্ধি নেই, তোমার তো অনেক বুদ্ধি আছে। পারলে পারলে অভাব থেকে টাকা গোটা আদায় করতে। এখন তো ভয় ভয় ঘরের মধ্যে সেদিয়ে বসে আছো। সেটা তোমাকে ভাবতে হবে না, সেটা আমি বুঝবো। যাও 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 যাও, এখন যাও তো, যাও এই ডাক্তারকে পাঠিয়ে দাও, ডাক্তারকে পাঠিয়ে দাও। আর শোনো, ওই ওই গোর্খাকে বলবে যে আমার ঘরে এখন যেন কেউ না ঢোকে, বুঝতে পেরেছো? এটুকু বোঝার মতন বুদ্ধি আমার আছে। হ্যাঁ, যাও। আমি দরজাটা ভেজিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, দরজাটা ভিজিয়ে দিয়ে যাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।